হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস ফোরাম। আজকের এই ভিডিওটাতে আমি ডিটেলসে ডিসকাস করব যে জাপানে যে আর্থকোয়েক হলো এবং সেই আর্থকোয়েকের ইম্প্যাক্ট ইন্ডিয়ার উপর কী আসতে চলেছে এবং জাপান কেন এই আর্থকোয়েকের বারবার সম্মুখীন হয় এবং টিল নাও এখনও পর্যন্ত যদি জাপানের সিচুয়েশান দেখি সেই সিচুয়েশান কতটা বেশি ইম্প্যাক্ট করেছে জাপানের উপরে। সো পুরো ভিডিওটাতে ডিটেলসে রয়েছে এই পুরো বিষয়টা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে। আর চ্যানেলটাতে যদি তুমি নতুন হয়ে থাকো বা ভিডিওটা যদি প্রথমবার দেখছো তো মাস্ট কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো জাপানে বেসিক্যালি কি হয়েছে একটু আমি বুঝিয়ে দিই তোমাদেরকে। গত সোমবার জাপানে কিন্তু একটা ভূমিকম্প এসছে। এখনো পর্যন্ত যেটা আপডেট পাচ্ছি 155টার বেশি কিন্তু আর্থকোয়েক কিন্তু একদিনে হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে তার মধ্যে 6টা খুবই স্ট্রং একটা আর্থকোয়েক কিন্তু জাপানে হয়েছে এবং যার কারণে প্রচুর মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। দেখো সোমবার এই ভূমিকম্পটা হয় এবং যার জন্য বলা হচ্ছে যে 5 ফুট পর্যন্ত সুনামির কিন্তু ঢেউ ট্রিগার হওয়ার চান্স কিন্তু রয়েছে। সেই নিয়ে একটা সুনামি সতর্কতা অলরেডি জারি করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে, মানে বিভিন্ন নিউজ পেপারগুলোতে। মেইনলি ভূমিকম্পটা কোথায় হয়েছে? ভূমিকম্পটা তো হয়েছে ইশিগাও বলে একটা প্রভিন্সে। জাপানে অনেকগুলো প্রভিন্স আছে, তার মধ্যে ইশিগাও প্রভিন্স উপকূল এরিয়াতে রয়েছে। তো এখানেই কিন্তু প্রথম ভূমিকম্পটা হয়, যার ম্যাগনিটিউড প্রায় 7.6 ম্যাগনিটিউডের কাছাকাছি। এবং বলা হচ্ছে এই ইশিগাওর যেটা মেন এরিয়া, মেন এপিসেন্টার বলা হচ্ছে ভূমিকম্পের, সেটা হচ্ছে নোটো। এই নোটোর উপকূল অঞ্চলে প্রায় 300 কিলোমিটার এরিয়াতে সুনামি সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। নাও একবার যদি ম্যাপে দেখো তাহলে ম্যাপে দেখতে পাবে এই যে এরিয়াটা, এই এরিয়াটাই কিন্তু ইশিগাও এরিয়া, ঠিক আছে? এবং এখানেই কিন্তু মেন এপিসেন্টার রয়েছে এই ভূমিকম্পের। তো বুঝতেই পারছো তার মানে যে এই ভূমিকম্প কতখানি কিন্তু সুনামি ট্রিগার করার কিন্তু চান্স কিন্তু রয়েছে, কারণ উপকূল অঞ্চলে পুরোটাই কিন্তু রয়েছে। যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত অনেকগুলো আর্থকোয়েক এসছে, তার মধ্যে যেটা প্রথম আর্থকোয়েক বিকেল 4টের সময় এসেছিল 5.7 ম্যাগনিটিউডে। এরপরে কন্টিনিউয়াসলি কিন্তু এই আর্থকোয়েকগুলো আসতে থাকে 5.7, 7.6, তারপর তোমরা দেখতেই পাচ্ছ 4.5, 4.6 এই ম্যাগনিটিউডে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আর্থকোয়েকগুলো আসতে থাকে। ওকে, তো জাপানের যে এই এরিয়া, এই এরিয়াগুলো কিন্তু অনেক বেশি কিন্তু পপুলেটেড এরিয়া এবং এইসব এরিয়াতে ভূমিকম্পের কারণে যে সুনামি সতর্কতা যেটা এসছে তার কারণে কিন্তু যথেষ্ট মানুষ কিন্তু অনেক বেশি আতঙ্কের মধ্যে কিন্তু দিন কাটাচ্ছে। বিভিন্ন ইউএস এজেন্সি যেটা বলছে যে শুধুমাত্র 7.6 নয়, 7.6 এর পরে 6.2 ম্যাগনিটিউডেও অনেকগুলো কিন্তু আর্থকোয়েক কিন্তু জাপানের এরিয়াগুলোতে রয়েছে, হয়েছে। এবং জাপানি যে আবহাওয়া সংস্থা যেগুলো রয়েছে বা ওয়েদার ম্যানেজমেন্ট যারা করে তারা যেটা বলছে যে 4 ম্যাগনিটিউডের 21টার বেশি ভূমিকম্প কিন্তু জাপানে এখনো পর্যন্ত হয়ে গেছে। এবং সুনামি সতর্কতা শুধুমাত্র ইশিগাও অঞ্চলে নয়, তার সঙ্গে সঙ্গে নোটোর 300 কিলোমিটারের মধ্যে 5 মিটার মতো হাইটের কিন্তু যে সুনামির কিন্তু ঢেউ কিন্তু আছড়ে পাওয়া কিন্তু চান্স এটা বলা হচ্ছে। এবং যার কারণে প্রচুর মানুষকে কিন্তু বিভিন্ন জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ তোমরা জানো 1 মিটারের বেশি ভূমিকম্প যদি কারো উপরে 1 মিটারের বেশি যদি সুনামি কখনো হয় তাহলে কিন্তু প্রচুর মানুষ মারা যায়। তো সেখানে 5 মিটারের কাছাকাছি কিন্তু সুনামি হওয়ার চান্স কিন্তু রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে ভিডিওস বিভিন্নভাবে কিন্তু ভাইরাল হচ্ছে এবং যেখানে দেখানো হচ্ছে যে কিভাবে সুনামির ওয়েভস কন্টিনিউয়াসলি থ্রেট করছে জাপানকে। কোস্টাল এরিয়াগুলোতে প্রচুর হাউস কিন্তু অলরেডি কিন্তু ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, অনেক রোড নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র জাপান নয়, তার সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার কিছু এরিয়া, ভ্লাদিভোস্তক বলে একটা যে এরিয়া রয়েছে সেখানেও কিন্তু সুনামি সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। নাও আমি যদি তোমাদেরকে ম্যাপে দেখাই, নাও এটা হচ্ছে জাপান আর এইখানেই হচ্ছে ভূমিকম্পটা। তো এখানে দেখতে পাচ্ছ সাউথ কোরিয়া, এখানে দেখতে পাচ্ছ নর্থ কোরিয়া, আর এখানে হচ্ছে রাশিয়ার ভ্লাদিভোস্তক। এই তিনটে এরিয়া কিন্তু জেনে রাখো এখন সুনামির কিন্তু একটা থ্রেট নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কারণ কি অবভিয়াসলি তোমরা জানো এই সব কান্ট্রিগুলোও কিন্তু এই সুনামির কিন্তু কবলে আসতে পারে, কারণ জাপানে যেহেতু হচ্ছে তো একদম কোস্টাল এরিয়া পাশাপাশি আছে, তো হওয়ার কিন্তু চান্স কিন্তু রয়েছে। ইন্ডিয়ান এম্বাসি তোমরা জানো, ইন্ডিয়াতে ইন্ডিয়ার বহু মানুষ জাপানে বসবাস করে এবং জাপানে কাজ করে, ওয়ার্কিং প্রফেশনাল থাকে। তো সেখানে কিন্তু ইন্ডিয়ান এম্বাসি কিন্তু ইমিডিয়েটলি কিন্তু জাপানে কিন্তু একটা হেল্পলাইন নাম্বার জারি করেছে যেখান থেকে সবাই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। এই সুনামি হওয়ার মেন রিজন কি, মানে সুনামি বলতে কি বোঝায় আর সুনামি হওয়ার মেন রিজন কি? দেখো সুনামি কিন্তু একটা জাপানিজ ওয়ার্ড নাম, এটা বেসিক্যালি মেন মিনিংস হচ্ছে হারবার ওয়েভ, ঠিক আছে? এবং জেনে রাখো এটা আর্থকোয়েক বা ভলকানিক ইরাপশন যদি হয় কোনো কারণে ওশিয়ানের নিচে, যদি কোনো কারণে আর্থকোয়েক ক্রিয়েট হয় অথবা ভলকানিক ইরাপশন হয়, তার কারণে কিন্তু এই সুনামি হওয়ার কিন্তু একটা চান্স থাকে।
এবং জেনে রাখো এই মেন জিনিস যেটা সুনামি হওয়ার মেন রিজন যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন যে টেকটনিক প্লেটগুলো ওশিয়ানের নিচে আছে, তারা যদি একে অপরের সঙ্গে ধাক্কা মেরে একে অপরের নিচে উঠে যায় বা একে অপরের সঙ্গে যদি ধাক্কা খায়, তাহলে কিন্তু যে ওশিয়ান ওয়েভটা জেনারেট হয় সেই ওয়েভটা কিন্তু সুনামি হিসেবে কিন্তু উপকূল অঞ্চলে কিন্তু আছড়ে পড়ে। আর জাপান কেন এই সুনামি বা এই ধরনের আর্থকোয়েকের সামনাসামনি কেন হয়? তো দেখো, জাপান তার বেসিক্যালি কিন্তু তার অবস্থানের কারণে, তার লোকেশনের কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়। কারণ জাপান তোমরা জানো প্যাসিফিক রিং অফ ফায়ারে কিন্তু রয়েছে। রিং অফ ফায়ার কি জিনিস আমি বলে দিই। পুরো প্যাসিফিক ওশানের চারদিকে না প্রচুর পরিমাণে কিন্তু ভূমিকম্প প্রবণ এরিয়া রয়েছে, যেখানে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু হচ্ছে, আমরা যদি বলি যে ভলক্যানিক ইরাপশন কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে, যার কারণে ওইসব এরিয়াতে কিন্তু প্রচুর ভূমিকম্প হয়। আর ভূমিকম্পের মেন কারণ হচ্ছে টেকটনিক বেল্ট। অবভিয়াসলি ভলক্যানিক ইরাপশন হওয়া মানে দুটো প্লেট একে অপরের থেকে সরে যাবে, অথবা দুটো প্লেট একে অপরকে ধাক্কা মারবে, যার কারণে ভলক্যানিক ইরাপশনটা হয়। তো সেই ইরাপশনের কারণে কিন্তু এইসব এরিয়াতে কিন্তু ভূমিকম্প হয়। আর জাপানকে তুমি যদি দেখো, এইটা যদি প্যাসিফিক ওশিয়ান দেখতে পাচ্ছ, এর চারদিকে দেখো রিং অফ ফায়ার বলা হয়, এই পুরো এরিয়াটা কিন্তু রিং অফ ফায়ার। এই যে ইয়েলো কালারের লাইনটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি টেকটনিক প্লেট এরিয়া। তো এই প্লেট এরিয়াতে দেখো সব রেড কালারের যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু ভলক্যানিক ইরাপশন হয়। আর সেখানে জাপানকে দেখতে পাচ্ছ, জাপানে কিন্তু ভলক্যানিক ইরাপশনের পরিমাণ কতখানি সেটা এই রেড কালার দেখলে কিন্তু তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, নাও এবার কোয়েশ্চেন হচ্ছে, এই ধরনের এরিয়াতে মানে এই ধরনের যে প্যাসিফিক ওশানে যে এরিয়াগুলো রয়েছে, এখানে অনেকগুলো প্লেট আছে, যেরকম প্যাসিফিক প্লেট রয়েছে, ইউরেশিয়ান প্লেট রয়েছে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট রয়েছে, এই ধরনের প্লেট আছে। এবং এই প্লেটগুলো একে অপরের সঙ্গে কন্টিনিউয়াসলি ধাক্কা খাচ্ছে, আর ধাক্কা খাওয়ার জন্য এইসব এরিয়াতে আর্থকোয়েক এবং ভলক্যানিক ইরাপশন এবং সুনামি হওয়ার কিন্তু চান্স থাকছে। 2011-তে এর থেকেও বড় ভূমিকম্প একটা হয়েছিল, প্রায় 9 ম্যাগনিটিউডের ভূমিকম্প হয় কোস্টাল এরিয়াতে, যেটা নর্থ ইস্টার্ন কোস্টাল রয়েছে একদম ওপরের দিকটায়। তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা বড় ভূমিকম্প হয়, এবং যেখানে 18,000-এর বেশি মানুষ কিন্তু জাপানে কিন্তু মারা গিয়েছিল। ঠিক আছে, এবং তোমরা জানো যে 1986-এর চেরনোবিল ডিজাস্টার, যেটা সোভিয়েত ইউনিয়নের সময় হয়েছিল, ঠিক একরকম সেম ভাবে কিন্তু নিউক্লিয়ার ডিজাস্টার জাপানেও হয় এই সুনামির কারণে। সেটা হচ্ছে ফুকুশিমা পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ওখানটা কিন্তু বাস্ট করে যায়, যার কারণে নিউক্লিয়ার ওয়াটার কিন্তু ডিরেক্টলি জলে এসে মেশে, যার কারণে প্রচুর মানুষ মারা যায় এবং প্রচুর প্রাণী কিন্তু মারা গিয়েছিল। তো একটা ডিজাস্টার বলতে পারো, সেই ডিজাস্টারে কিন্তু জাপান কিন্তু এর আগেও সম্মুখীন হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে জাপান অলওয়েজ কিন্তু এই ধরনের সুনামি, ভূমিকম্প এগুলোর জন্য কিন্তু রেডি থাকে, কারণ এগুলোতে তাদের সবসময় কন্টিনিউয়াসলি কিন্তু ফেস করতে হয়। যাই হোক, কনক্লুশনে আসি। তো এখন পর্যন্ত যা সিনারিও, উদ্ধার কাজ চলছে, প্রচুর মানুষ মারা গেছে, এটা তো বোঝাই যাচ্ছে, উদ্ধার কাজ চলছে। ইন্ডিয়াতে সেরকম ভাবে কোনো ইম্প্যাক্ট আসবে না, তবে হোপফুলি ইন্ডিয়াকে এখান থেকে শিখতে হবে যে কিভাবে এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টগুলোকে হ্যান্ডেল করা যায়, বা এই ধরনের ডিজাস্টারগুলোকে কতটা এফিসিয়েন্টলি ম্যানেজ করা যায়, এগুলো জাপানের থেকে আমাদের শেখা উচিত। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ভিডিওটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে মাস্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এবার থেকে এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আসতে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।